21শে জুলাই তুমি কার? এই প্রশ্নটা সেই 1998 সাল থেকে চলে আসছে। তার কারণ 1998 সালে তৃণমূল কংগ্রেস তৈরি হওয়ার পর থেকে 21শে জুলাই তার কার্যত দায়িত্ব নিয়ে ফেলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুতরাং 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় রিলেটেডই বলা চলে। কিন্তু তার পরবর্তী সময়ে মমতা বন্দ্যোপাধ্যায় যবে থেকে 21শে জুলাইটা নিজের দায়িত্বে নিয়ে ফেলেছেন তবে থেকে কংগ্রেস কার্যত ব্রাত্য। আর অন্যদিকে 21শে জুলাই শহীদ স্মরণের পরিবর্তে মমতা বন্দ্যোপাধ্যায় সেটিকে কার্যত একটি পিকনিকের পর্যায়ে পরিণত করেছিলেন। 2011 সালে সরকার বদলেছে, তৃণমূল কংগ্রেস দায়িত্বে এসেছে এবং তারপরে সেখানে শহীদদের কতটা স্মরণ করা হয়েছিল তা আমরা কেউই জানি না। তবে সেই 21শে জুলাইয়ের মঞ্চ বারবার হয়ে উঠেছিল একটা সেলিব্রিটিদের সেলিব্রেশনের একটা মাধ্যম বা একটা প্ল্যাটফর্ম। আর সেই 21শে জুলাইকে নিয়ে এবার বেঁধেছে আরো গোলযোগ, কারণ আবারও একটা সরকার পরিবর্তন হয়েছে। এবার বিজেপি এসেছে দায়িত্বে এবং তারপরের থেকে তৃণমূল কংগ্রেসের যে আদি তৃণমূল কংগ্রেস অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি যে তৃণমূল কংগ্রেস, সেখানে বিশাল পরিমাণে একটা ভাঙন ধরেছে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নতুন দল গঠন হয়েছে, নতুন দল বলবো না, একটা নতুন ব্লক গঠন হয়েছে এবং যারা কিনা নিজেদেরকেই তৃণমূল কংগ্রেস বলছে, অন্যদিকে কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেস অর্থাৎ মমতাপন্থী তৃণমূল কংগ্রেস, তারা নিজেদেরকে তৃণমূল কংগ্রেস বলে দাবি করছে। আর এখানেই শুরু হয়েছে 21শে জুলাইয়ের অনুষ্ঠান নিয়ে দড়ি টানাটানি। অন্যদিকে কংগ্রেসও এবার একটুখানি জোর কদমে 21শে জুলাই নিয়ে নেমে পড়েছে ময়দানে। সব মিলিয়ে 21শে জুলাই এবার বেশ সরগরম। নমস্কার, আমি অনিরুদ্ধ। এই 21শে জুলাই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই বেশ আক্রমণাত্মক। তার কারণ, যদি এই 21শে জুলাইয়ের ইতিহাসটা আমরা একটুখানি ঘাঁটি তাহলে দেখতে পাবো যে সেই ব্যাক টু 1990 সাল, সেই সময় একের পর এক বামেদের দুর্নীতি, তখন বাম সরকার, জ্যোতি বসু মুখ্যমন্ত্রী, একের পর এক দুর্নীতি নিয়ে সরব কংগ্রেস। একদিকে তখন তৎকালীন যে পূর্তমন্ত্রী, তার আন্ডারে যে ল্যাম্প স্ক্যাম হয়েছিল, সেই ল্যাম্প স্ক্যাম, যতীন চক্রবর্তীর আন্ডারে সেই ল্যাম্প স্ক্যাম, সেটা নিয়ে সোচ্চার হয়েছে কংগ্রেস। অন্যদিকে সেই সময় যে বানতলার ঘটনা, বানতলায় যে ধর্ষণ কাণ্ড ঘটেছিল সেটাও ঘটে। সব মিলিয়ে জ্যোতি বসুর কংগ্রেস, সিপিআইএম বা জ্যোতি বসুর বাম শাসন সেই সময় একটুখানি বেকায়দায় পড়েছিল। অন্যদিকে সামনেই ইলেকশন, অর্থাৎ 91 সালে ইলেকশন হতে চলেছে। সেই ইলেকশনে যাতে কংগ্রেস একটা বড় জায়গা নিতে পারে বা কংগ্রেস যাতে ফিরে আসতে পারে, সেই নিয়ে মরিয়া চেষ্টা। এবং কি হয় না, কংগ্রেসের ওপর মহল অর্থাৎ দিল্লির থেকে নির্দেশ আসে যে নতুন করে আবার সিদ্ধার্থ শঙ্কর রায়ের অধীনে কংগ্রেস এগিয়ে যাক পশ্চিমবঙ্গের বুকে, যাতে 91 সালের নির্বাচনে কংগ্রেস একটা বড় জায়গা নিতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় তখন যুবনেত্রী, সবাই বামেদের সেই দুর্নীতির অভিযোগ তুলে রাস্তায় নামলো, প্রচার পর্ব সমস্ত কিছুই চললো, কিন্তু রেজাল্ট খুব একটা কিছু বদলালো না। 1991-এর বিধানসভা নির্বাচনে 294 আসনের মধ্যে বাম জোট 245টি আসন নিয়ে বাংলার শাসনভার আবার হাতে নেয়। চতুর্থবারের জন্য বাম সরকার গঠিত হয় এ রাজ্যের বুকে। আর সেখানে দাঁড়িয়েই এই কংগ্রেস তারা একটা অভিনব অ্যাটাক শুরু করলো বামেদেরকে নিয়ে। কেন না, তারা বলল যে বামেরা নাকি একটা এমন কৌশলগতভাবে এই যে ইলেকশনে জিতেছে, তারা এমন ভাবে চুরি করেছে যে টেকনিক্যাল চুরি যাকে বলা হয়, সেইটা নাকি করে জিতেছে বামেরা। তখনকার সব থেকে বড় কথা লাগে, তখনকার সময় কিন্তু ইভিএম এর ব্যবস্থা ছিল না, ব্যালটে চলেছিল এই ভোট গ্রহণ। এবার কি হলো না, সেই 91 সালের পরে হঠাৎ করে কংগ্রেসের নেতৃত্বে শুরু হলো আন্দোলন।
বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যুব কংগ্রেস শুরু করলো আন্দোলন। কেন না, আন্দোলনের মূল যে মানে কথা বা আন্দোলনের মূল যে বক্তব্য সেটা হলো প্রত্যেক ভোটারের সচিত্র পরিচয়পত্র তৈরি করতে হবে এবং সেই সচিত্র পরিচয়পত্রের মাধ্যমেই ভোট দিতে হবে, তাহলে আর ভোটে রিগিং হবে না। তো সেই আন্দোলন 91 সালে পরের থেকে ক্রমশ ফুলে ফেপে উঠতে থাকে। তার পরবর্তী সময় কি হয় না, 1993 সালে এই আন্দোলন প্রায় 2 বছর ধরে পশ্চিমবঙ্গের বুকে তারা নানানভাবে সংগঠিত করতে থাকেন। অন্যদিকে টিএন সেশন, সেই সময়ের যিনি মুখ্য নির্বাচন আধিকারিক ছিলেন বা মুখ্য নির্বাচন কমিশনার ছিলেন, সেই টিএন সেশন তিনিও কিছুটা ইঙ্গিত দেন যে রাজ্যে যে ইলেকশন হয়েছে সেখানে কোথাও না কোথাও একটুখানি গড়বড় হয়েছে কিছু। আর এটাকেই হাতিয়ার করে তৎকালীন সময়ের যুব কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নেমে পড়েন ময়দানে। 14 জুলাই সে বছর, অর্থাৎ 1993 সালের 14 জুলাই প্রথমে ডাক দেওয়া হয় মহাকরণ অভিযানের। কেন না, মহাকরণ অভিযানের মাধ্যমে এই বার্তাটা রাজ্য সরকার অব্দি পৌঁছতে চেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় যে এই যে ভোট হয়েছে সেই ভোটে লুটপাট হয়েছে এবং ভোটে রিগিং হয়েছে, তাই সচিত্র পরিচয়পত্রের মাধ্যমেই একমাত্র ভোট গ্রহণ সম্ভব করতে হবে। আর সেই জায়গায় দাঁড়িয়ে সেই 14 জুলাই সেই যে মহাকরণ অভিযানের ডাক সেটা সফল করবার জন্য আহ্বান দেওয়া হয়। কিন্তু ঘটনাচক্রে সেই 14 জুলাই তৎকালীন যিনি রাজ্যপাল ছিলেন আমাদের রাজ্যের, তার মৃত্যু হয় হঠাৎ করেই। তার মৃত্যুর ফলে কি হলো না, 14 জুলাইয়ের যে অনুষ্ঠান বা 14 জুলাইয়ের যে মানে আন্দোলনের যে রূপরেখা তৈরি হয়েছিল সেটা বদল করতে হয় এবং সেটা নিয়ে যেতে হয় 21 জুলাই। সেই 21 জুলাই আবার শুরু হয় এই মার্চ। বিভিন্ন দিক থেকে তখন কংগ্রেসের মিছিল, একদিক থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মিছিল, অন্য দিক থেকে সুব্রত মুখোপাধ্যায়, প্রাক্তন যিনি নেতা ছিলেন সুব্রত মুখোপাধ্যায়, বর্তমানের মদন মিত্র, সৌগত রায়, কাকলি ঘোষ দস্তিদার থেকে শুরু করে একাধিক নেতৃত্ব তখন চারিদিক থেকে মিছিল নিয়ে মহাকরণের উদ্দেশ্যে রওনা দিয়েছে। সেই মিছিল বিভিন্ন দিক দিয়ে, কোনোটা আসছে ব্রেবন রোডের দিক থেকে, কোনোটা আসছে হয়তো উত্তর কলকাতার দিক থেকে, কোনোটা আসছে দক্ষিণ কলকাতার দিক থেকে, এভাবে মিছিলগুলো সমস্ত এসে মহাকরণের কাছাকাছি এসে মিট হওয়ার কথা। যখন সেই মিছিল এগোতে থাকে সেই সময় কি হয় না, পুলিশ তাদেরকে ব্যারিকেড করে আটকায়। ব্যারিকেড করে আটকানোর পরেই তখন পুলিশের সঙ্গে ধুন্ধুমার বেঁধে যায়। সেখানে যেই মুহূর্তে ধুন্ধুমার বেঁধে যায় সেখানে চারিদিক থেকে একটা কেওটিক সিচুয়েশন হয় এবং এই কেওটিক সিচুয়েশনের ফলে সেই দিনকে এমন পরিস্থিতি তৈরি হয়ে যায় যে চারিদিকে লাঠিচার্জ, কাঁদানে গ্যাস থেকে শুরু করে সবকিছু চলতে থাকে একসঙ্গে। মমতা বন্দ্যোপাধ্যায় যে বিষয়টা নিয়ে বারবার দাবি করেন যে তাকে নাকি লাঠির ঘা মেরে তাকে আড়মোড়া করে দেওয়া হয়েছিল, তারপরে তিনি হসপিটালাইজড হন। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরে যখন আক্রমণ হয় বলে অভিযোগ ওঠে তখন চারিদিক থেকে কংগ্রেস কর্মীরা ঝাঁপিয়ে পড়েন পুলিশের ওপরে, প্রশাসনের ওপরে। এবার পরিস্থিতি ক্রমেই হাতের বাইরে চলে যেতে থাকে, কারণ যে আন্দোলন শুরু হয়েছিল সেই আন্দোলনের উদ্দেশ্য কি ছিল এক্স্যাক্টলি, কি বৃত্তান্ত, সেটা না হয় কাগজে কলমে এক ছিল, কিন্তু সেই উদ্দেশ্যের মধ্যে আরো কিছু বিষয় ছিল যে বিষয়গুলো তৎকালীন পুলিশ তারা বুঝতে পেরেছিলেন। অর্থাৎ সেই আন্দোলনের মাঝখানে বেশ কিছু সশস্ত্র বাহিনীও তারাও ঢুকে পড়ে। সেই সশস্ত্র বাহিনী কারা? তারা কি গুন্ডা? তারা কি এলাকার মাস্তান? তারা কি সমাজ বিরোধী? কারাই সশস্ত্র বাহিনী? তারা কিভাবেই বা ওই আন্দোলনের মাঝখানে ওই সোকল একটা পিসফুল মার্চের মধ্যে ঢুকে পড়ে, সেটা নিয়ে প্রশ্ন উঠতে শুরু হয়। যাই হোক, বাধ্য হয়ে পুলিশকে গুলি চালাতে হয় এবং পুলিশের গুলিতে সেই সময় দেখা যায় যে যখন পরিস্থিতি শান্ত হয় পুলিশের গুলি চালানোর পরে, তারপরে পরিস্থিতি শান্ত হওয়ার পরে শহরের ওই অঞ্চলটার বেশ কিছু এলাকাতে দেখা যায় 13 জনের মৃতদেহ পড়ে থাকতে। তারা আদৌ কংগ্রেস কর্মী নাকি তারা আদৌ মানে সমাজ বিরোধী ছিলেন তা নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্ন উঠেছে, কিন্তু সব থেকে বড় কথা তারপরের থেকে দাবি করা হয় যে তারা প্রত্যেকেই যুব কংগ্রেসের কর্মী। এই যে যুব কংগ্রেসের কর্মী যাদের সেই সময় মৃত্যু হয় তাদের জন্যই শুরু হয় এই 21শে জুলাইয়ের আন্দোলন।
এই 21শে জুলাইয়ের আন্দোলনের নির্যাসটা সেই সময় থেকে হাতে তুলে নেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি নেতৃত্ব দেন, কারণ তার হাত ধরেই তো সেই দিনকে আহ্বানটা হয়েছিল। পরবর্তী সময় 1998 সালে কংগ্রেসের থেকে ভেঙে মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে আসেন এবং তৈরি করেন তৃণমূল কংগ্রেস। এবং এই 21শে জুলাইয়ের যে ক্রিমটা, সেটা কার্যত কংগ্রেসের থেকেও ছিনিয়ে নিয়ে তৃণমূল কংগ্রেসে সেটা পালন করতে শুরু করে। সেই ধর্মতলায় সেইখানে দাঁড়িয়েই সেই 21শে জুলাই পালন হয়। 2011 সালে সরকার পরিবর্তন হয় এবং তারপরে তার আগে পর্যন্ত 21শে জুলাইয়ের যে অনুষ্ঠান, সেখানে শহীদ তর্পণ হতো, শহীদ দিবস হিসেবে সেটা পালন হতো। কিন্তু তার পরবর্তী সময় 2011 পর থেকে আমরা দেখেছি যে সেখানে কার্যত পিকনিকের পর্যায়ে পৌঁছে যায় সেই অনুষ্ঠান। কখনো ডিম ভাতের কথা ওঠে, কখনো সেখানে বিরিয়ানি কথা ওঠে, তো কখনো মঞ্চের থেকে নানান গান, নানান অনুষ্ঠান চলে, কখনো দেব সেখানে উঠে পাগলু ড্যান্স দেখিয়ে ফেলেন, কখনো সেখানে নচিকেতা তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে কার্যত মায়ের আসনে বসিয়ে গান গেয়ে ফেলেন, তো কখনো সেখানে শুভা প্রসন্ন থেকে শুরু করে কবির সুমন প্রত্যেকেই তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের স্তুতিতে ব্যস্ত হন। এসবের মাঝখানে কোথাও না কোথাও গিয়ে এই 21শে জুলাইয়ের ওই 13 জন যে কংগ্রেস কর্মী, তাদের কথা সকলেই ভুলে গিয়েছেন। হয়তো পরবর্তী প্রজন্মের যারা তৃণমূল কংগ্রেসের কর্মী, তারা হয়তো সেই 13 জন কর্মীর নামই জানেন না, এক্সাক্ট কারণটাই বা কি 21শে জুলাই সেটাই হয়তো অনেকে জানতেন না। ধীরে ধীরে তৃণমূল কংগ্রেসের কর্পোরেটাইজেশন হয়। সেটা হয় মূলত হলো 2019-এর লোকসভা নির্বাচনের পর থেকে। তার কারণ 2019-এর লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস বিশাল ধাক্কা খায় বিজেপির কাছে, এবং তারপরে মুকুল রায়, যিনি ছিলেন কিনা সেকেন্ড ইন কমান্ড দলের, তাকে সরিয়ে সেকেন্ড ইন কমান্ডের দায়িত্বে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় স্নেহের অভিষেক। তিনি আসেন দায়িত্বে এবং ধীরে ধীরে সেখানে তৃণমূল কংগ্রেসে আইপ্যাকের সূচনা পর্ব হয়। আইপ্যাক এসে গোটা দলটাকে একটা কর্পোরেটাইজেশনের পর্যায়ে নিয়ে চলে যান। একদিকে চুরি ডাকাতি, মানে কার্যত লুটতরাজ, তোলাবাজি, কাটমানি সব চলছে, অন্যদিকে আবার দলের অন্দরে সেই কর্পোরেটাইজেশন। অর্থাৎ এই যে আইপ্যাক, তারা কার্যত ওই এইচআর এর কাজ করে যাচ্ছিল, যে তারা দলের মধ্যে এইচআর এর মাধ্যমে সেই সমস্ত করাপ্ট কর্মীদেরকে দেখে রাখার একটা প্র্যাকটিস চালিয়ে যাচ্ছিল। অন্যদিকে দল যেদিকে এগোচ্ছিল আমরা সবাই জানি কি পরিস্থিতি। তবুও 2026 সালের আগে পর্যন্ত, অর্থাৎ চলতি বছরের আগে পর্যন্ত 2025 সাল পর্যন্ত শহীদ তর্পণের নামে 2011 থেকে চলতে থাকে সেই পিকনিক পর্ব। অবশেষে 2026-এ পট পরিবর্তন হলো। মানুষ স্থিতিবিরক্ত হয়ে তৃণমূল কংগ্রেসকে কার্যত ঘাড় ধাক্কা দিয়ে এ রাজ্যের থেকে সরিয়ে দেয় এবং বিজেপিকে দায়িত্বে আনে। এবার যেটা হয়েছে যে বিজেপি মানে এ রাজ্যের দায়িত্বে আসার সঙ্গে সঙ্গে তৃণমূল কংগ্রেস ভেঙে চুরে খান খান হয়ে যায়। দিল্লিতে একদল ছিটকে গিয়ে এনসিপিআই নামে একটা অখ্যাত দল তাতে জয়েন করে যায়, যাতে তাদের উপরে ডিসিপ্লিনারি অ্যাকশন না নেওয়া হয়। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 80 জন বিধায়কের মধ্যে তৃণমূল কংগ্রেস যে 80 জন বিধায়ক জিতেছে, তাদের মধ্যে প্রায় 65 জন বিধায়কই মমতার হাত ছেড়ে চলে গিয়েছেন ঋতব্রত শিবিরে। ঋতব্রত শিবির আবার কি না, ঋতব্রত শিবির হলো গিয়ে বিক্ষুব্ধ শিবির, যারা কিনা কার্যত বিজেপির বি টিম। তারা রাজ্য সরকারের কোনো ভুল ত্রুটি দেখবেন না, অথচ তারা বিরোধী। অর্থাৎ ধরি মাছ না ছুঁই পানি, এই গল্পে তারা চলছেন। এবার যেটা হয়েছে যে এই সপ্তাহ না রাজনৈতিকভাবে যা চলছে, পালাবদল যা হওয়ার হচ্ছে, কিন্তু নতুন শুরু হয়েছে এবার 21শে জুলাই পর্ব। 21শে জুলাই নিয়ে এবার দড়ি টানাটানি। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কেন ছাড়বেন, 21শে জুলাই তো তার, মানে তিনি দাবি করেন আর কি। অন্যদিকে ঋতব্রত এবারে ক্ষীর খাওয়ার জন্য 21শে জুলাই পালন করবেন। আবার কংগ্রেস হঠাৎ করে তাদের 2 জন বিধায়ক এবারে পেয়েছেন,
রাজ্যে এতদিন পর্যন্ত বাম কংগ্রেস জোট হয়ে শূন্য 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 করতে করতে এবারে এসে বামেরা 1 কংগ্রেস 2 এই আসন জিতে বসে আছে। অর্থাৎ কংগ্রেস মনে করছেন যে তারা, কংগ্রেসের যারা নেতৃত্ব তারা মনে করছেন যে এবারে কংগ্রেস তো একটা বড় জায়গা পেয়েছে, বিশাল ব্যাপার হয়েছে, তাহলে এবারে 21শে জুলাই আমাদের পালন করতে হবে। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু কুণ্ঠাসা, সেজন্য সেই হালে পানি পেয়েছে কংগ্রেস। অবশেষে এবছর যে বিষয়টা তাহলে দাঁড়াচ্ছে যে এই 21শে জুলাই আসলে কার, একটা প্রশ্ন থাকছে, প্রশ্ন উঠছে। একদিকে কংগ্রেস তার শক্তি দেখাচ্ছে, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঢাল নেই তরোয়াল নেই সেই অবস্থাতেও বলছেন যে আমি দেখিয়ে দেবো, লক্ষ লক্ষ মানুষ আমার সঙ্গে রয়েছেন। অন্যদিকে ঋতব্রতপন্থী তৃণমূল তারাও আসরে নেমে পড়েছেন, তারাও দড়ি ধরে টান দিচ্ছেন। এবার প্রসঙ্গ হলো যে এই দড়ি টানাটানির মাঝখানে আলটিমেটলি 21শে জুলাই কারটা হিট হবে সেটা এখন দেখার। কে সঠিকভাবে শহীদ তর্পণ করতে পারবেন সেটাও একটা বড় প্রশ্ন, কম্পিটিশন। এবং আগামী দিনে এটাও একটা বার্তা বলা চলে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে কংগ্রেস যে বার্তাটা ইতিমধ্যে দিয়ে দিয়েছে শুভঙ্কর সরকারের নেতৃত্বে, যে আপনি আমাদের দলে আসুন, ফিরে এসে নিজের পুরনো দলে ফিরে আসুন, এসে সেখানে শহীদ তর্পণ করুন, অ্যাট দ্য সেম টাইম আপনি প্রায়শ্চিত্ত করুন যে ভুলটা আপনি করেছিলেন অত বছর আগে। সেই বার্তা গেছে অলরেডি শুভঙ্কর সরকারের তরফ থেকে। আবার অন্যদিকে এই ঋতব্রতপন্থী তৃণমূল তারা এই শহীদ দিবসকে কেন্দ্র করে নতুন ভাবে কি করা যেতে পারে সেটা একটা চিন্তা ভাবনা করছেন। কারণ তার দলেও বেশ কয়েকজন পুরনোপন্থী নেতৃত্ব, মদন মিত্রের মতন নেতা, ফিরাদ হাকিমের মতন নেতা, তারা সবাই ওই দলে রয়েছেন। তো তাই এবারের যে শহীদ দিবস অর্থাৎ 21শে জুলাই কি হতে চলেছে, আলটিমেটলি সেখানে তিনখানা মিটিং, ওই একটা চত্বরের মধ্যে তিনখানা মিটিং, তিনখানা সমাবেশ কোথায় গিয়ে ঠেকে, আলটিমেটলি কোন খেলা দেখতে চলেছে পশ্চিমবঙ্গ, এবার সেটাই দেখার। 21শে জুলাই নিয়ে আপনার কি মত? মমতা বন্দ্যোপাধ্যায়কে কি সাপোর্ট করছেন, নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দীর্ঘদিনের ছলনা এই 21শে জুলাই নিয়ে সেটার বিরোধিতা করছেন? জানান আমাদের কমেন্ট করে। সেই সঙ্গে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, দি এজ ডিজিটালকে ফলো করুন। ভালো থাকুন।